নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প। পাণ্ডুলিপি, কলমে দীপক হাজরা, গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকমই আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। তাহলে শুরু করছি আজকের গল্প, পাণ্ডুলিপি। অফিস থেকে বের হতে হতে অনেকটা রাত হয়ে গেল প্রদীপের। শেষ দিনের অফিস ছিল আজ। এরপর সে নতুন কোম্পানি জয়েন করবে। তাই পুরনো অফিসে সব কাজকর্ম শেষ করতে করতে বেশ কিছুটা সময় লেগে গেল। বাড়িতে সে আগেই বলে রেখেছিল ফিরতে রাত হয়ে যেতে পারে। অবশ্য এখন মাঝরাত তো হয়েই গেছে। ডিসেম্বরের রাত, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবছর। ঘড়ি দেখল সে 12:10। রাস্তায় ট্যাক্সি, পাবলিক গাড়ির অভাব কখনোই হয় না কলকাতার রাস্তায়। ব্যস্ত রাস্তা, পথ চলতি মানুষের চলাচল, ব্যাপক আলো রাতের গভীরতাকে ম্লান করে রেখেছে শহর জুড়ে। বড় শহরগুলো নিদ্রা নামক শব্দটার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যেন। আধুনিকতায় কর্মবিলাসী হয়ে শহরগুলো ছুটে বেড়াচ্ছে আধুনিকতার চূড়ান্ত পর্যায়ে। প্রদীপ বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। সল্টলেক থেকে বাগুইহাটি যাবে সে। অপেক্ষা দীর্ঘ করতে হলো না। একটা বাস এসে দাঁড়ালো। গেটে দাঁড়ানো লোকটা বাগুইহাটি কেষ্টপুর বলে হাঁকছিল। বাসে উঠে পড়ল প্রদীপ। বাসে চড়ে সে দেখে কেউ নেই। একমাত্র সে একা বোধ হয়। টিকিট কাটার লোকটা বলল, ওই এক জায়গাতে বসুন। প্রদীপ দেখে আর একজন বসে আছে। বাসের লোকটার কথা শুনে তার পাশেই বসল সে। প্রদীপ দেখে সেই লোক বুকের উপর হাত রেখে মাফলারে মুখ ভালো করে বেঁধে চুপচাপ বসে। প্রদীপের এক বদ অভ্যাস আছে। সেটা হলো সে চুপচাপ বসে থাকতে পারে না একদম। তাকে কথা বলতেই হবে। মানুষের সাথে আলাপ জমানোর ইচ্ছেটা প্রবল তার। সে এখনো না থাকতে পেরে ঠান্ডায় গুটিসুটি হয়ে চুপচাপ বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করেই বসল, কত দূর যাবেন দাদা? লোকটি বোধহয় প্রথমে শুনতে পেল না। তাই এবার আরো একটু জোরে বলল সে, কোথায় নামবেন দাদা? এবার লোকটি মুখটা একটু ঘুরিয়ে বলল, এই তো পরের স্টপেজেই নামব। বাসের অল্প আলোয় লোকটার মুখটা দেখা গেল না ভালো করে। তার ওপর মাফলার জড়ানো। প্রদীপ বলল, আমি প্রদীপ সান্যাল, এই বাগুইহাটিতে থাকি। আজ একটু দেরি হয়ে গেল অফিস থেকে বাড়ি ফিরতে। লোকটা বলল, আচ্ছা। প্রদীপ এবার আরও একটু গায়ে পড়ে বলল, আপনার নাম? এত রাত হলো, কোনো কাজে আটকে পড়েছিলেন নাকি? হ্যাঁ, একটা কাজেই বেরিয়েছিলাম, দেরি হয়ে গেল। আর নামটা বললেন না? লোকটা এবারও বিরক্ত হলো না। বলল,
আমি অবনী সেন, বাঁকুড়া থেকে আসছি। কলকাতায় আসি মাঝে মাঝে। প্রদীপ লোকটির বাঁকুড়া থেকে আসছি কথাটা শুনে বেশ উত্তেজিত হলো। সে বলল, আরে বাস, দারুণ তো! বাঁকুড়ার কোথায় থাকেন? আমিও তো বাঁকুড়ায় ছিলাম খুব ছোটবেলায়। অবনী বলল, বাঁকুড়া রায়পুর, শিমুলতলা গ্রাম। প্রদীপ যেন বিশ্বাস করতে পারছে না এবার। পৃথিবীটা সত্যিই যেন খুব ছোট। ছোটবেলায় শিমুলতলা গ্রামে তার কাটানো স্মৃতিগুলো হুড়মুড় করে স্মৃতিপটে নেমে আসতে চাইছে এখন। সে দেরি না করে বলল, আমি তো ক্লাস 4 অবধি শিমুলতলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। সে অনেক দিনের কথা। আচ্ছা, আপনারও কি ওই স্কুল? আপনার মাধ্যমিক কোন বছর? অবনী বিরক্ত হচ্ছে না। প্রদীপের প্রশ্নে আবার খুব উৎসাহীও নয়। সে কিন্তু সব প্রশ্নের উত্তর দিচ্ছে স্বাভাবিক স্থিরতা নিয়েই। আমিও শিমুলতলা প্রাইমারি স্কুলেই পড়েছি, আর শিমুলতলা হাই স্কুল থেকে 2003-এ মাধ্যমিক। প্রদীপ অবাক শুধু হলো না, সে রীতিমতো বিস্মিত হয়ে গেল। সে চিন্তা করতে পারছে না এত কাকতালীয় সংযোগ কিভাবে সম্ভব। 2003 হলে তো সে আর এ তো একই ব্যাচের, এবং প্রাইমারি স্কুলও যখন এক, তখন দুজনেই ক্লাসমেট। সে বলল, আমি প্রদীপ সান্যাল, শিমুলতলা প্রাইমারি স্কুলে ফার্স্ট হতাম। আমাকে চিনতে পারছিস না? এবার অবনী সেন মুখ ঘোরালো। মাফলার খুলে প্রদীপের মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি। বামুন পাড়ায় ভাড়া থাকতিস তো তোরা। প্রদীপ খুব খুশি হলো অবনীর চেহারা দেখে। সে বলল, কত বছর পর দেখা হয়ে গেল বল! সেই স্কুল ছাড়ার পর আর কোনো দিন ওখানের কোনো বন্ধুর সাথে দেখা হয়নি। বাবা ট্রান্সফার হয়ে গিয়েছিল, তখন পুরুলিয়া চলে গিয়েছিলাম আমরা। তারপর পড়াশোনা এখান থেকে সেখান, এই করে আজ কলকাতার বাসিন্দা। তা বল, তুই কি করছিস এখন? প্রদীপ একটু থেমে অবনীকে কিছু বলতে দেওয়ার আগেই সে আবার বলল, আসল ঘটনাটাই তো ভুলে গেছিলাম রে। আগে বল, কবি হওয়া হলো? অবনীর মুখটা এবার স্পষ্ট দেখতে পেল প্রদীপ। ওই আবঝা আলোতেও দাড়ি ভর্তি মুখে বিমর্ষতার ছায়া নেমে এসেছে। প্রদীপ ভাবল, স্কুলে তাকে কবি বলে রাগাত সবাই, সেই স্মৃতি বোধ হয় মনে পড়ে গেছে। প্রদীপ অস্বস্তি বোধ করল খানিক, আর অবনী চুপ। নিস্তব্ধতা চেপে ধরল। প্রদীপ সান্যাল ফিরে গেল শৈশবের সেই দিনটিতে। ক্লাস 3-র এ সেকশনে বাংলা ক্লাস। সন্ধ্যা দিদিমণি ক্লাস নিচ্ছেন। আমার জীবনের লক্ষ্য রচনা লিখে আনতে হবে আগামী ক্লাসে। সেই বিষয়ে বোঝাতে বোঝাতে হঠাৎ তিনি বললেন, চলো তোমরা বলো আজ একে একে, বড় হয়ে তোমরা কি হতে চাও? প্রদীপ ক্লাসের ফার্স্ট বয়, তাকে দিয়েই শুরু হয়েছিল। সে বলেছিল ডাক্তার হতে চায়। এরপর সবাই কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী। আর একজন বলেছিল
আমি বড় হয়ে কবি হব। সন্ধ্যা দিদিমণিও অবাক হয়েছিলেন। ক্লাসের সকলে সেদিন খুব হেসেছিল। ছেলেটি ছিল অবনী। তারপর থেকে অবনী সেন হয়ে গেল কবি সেন। সবাই তাকে কবি বলেই ডাকত। কবি নামটার ব্যঙ্গে হারিয়ে গিয়েছিল অবনী নামটা। অবনী নীরবতা ভেঙে বলল, হ্যাঁ, আমি কবি হয়েছি নিজের জন্য। কবিতা লিখে সমাজ বদলাতে পারিনি। আমার কবিতা সবার হয়নি, একান্তই আমার হয়েই থেকে গেছে। কেউ পড়তে শুনতে চায় না আমার কবিতা। গলার স্বর ভেঙে গেল তার। তবে দৃঢ়তা ছিল সেই ভঙ্গুর আওয়াজেই। স্পষ্ট বুঝতে পারল প্রদীপ। অবনী পাশে রাখা ওর ঝোলা ব্যাগটা হাতড়াতে লাগলো। একটা ডায়েরি বের করলো এবং প্রদীপের হাতে রাখলো সেটা। বলল, এটা রাখ, পড়িস সময় পেলে। প্রদীপ স্তম্ভিত। কি বলবে সে? কবিতা এবং সাহিত্যে তার রুচি নেই। তাও সে একটু স্বাভাবিক হয়ে বলল, এটা এটা তো তোর পাণ্ডুলিপি, এটা তোর স্বপ্নের সিঁড়ি, এটা নিয়ে আমি কি করব? দাম্ভিকতার শক্ত পায়ে লাথি মারা একটা অবলা জীব তুলে দিলাম তোমার হাতে। আমার কথাগুলো বৃদ্ধ হোক ও জং ধরুক তোমার কাছে। প্রদীপ কিছু বলতে পারল না আর। সে হাতে নিল, বলল, বেশ, রাখলাম, আমি পড়ব রে তোর সব কবিতা। পরের স্টপেজে নেমে গেল অবনী। প্রদীপের সাথে ওর বাড়ি যাওয়ার আবদার সে রাখল না। তারপরে প্রদীপ ও বাড়ি ফিরেছিল অনেক রাতে। একদিন আমার রক্তের গল্পে আমি নেই, আমি ছাই হয়ে উড়ে গেছি কোনো এক নরকে। আমার ব্যর্থতা, আমার হিংসা, আমার হতাশা মাখা শ্লোক, সেই দিনও আমার নেই। আমি এখন অন্যের শরীর, জাতির স্বরে আমার চিহ্ন নেই। নতুন গল্পে আমি অতিথি, কখনো কখনো ভয়ানক কেউ, চিত্রনাট্য সাজানো, আমিও সবার মতন। অবনীর লেখা কবিতাটা পড়ল প্রদীপ। বিষাদের ডাক স্পর্শ করল শরীরে। প্রদীপ কবিতা প্রেমী নয়, খাঁটি কর্পোরেট জগতের লোক সে। কিন্তু পাতা উল্টাতে আরম্ভ করল সে। অবনীর ডায়েরিতে যেটাকে অবনী বলেছিল দাম্ভিকতার শক্ত পায়ে লাথি মারা একটা অবলা জীব। সব কবিতাগুলো যেন পড়তে ইচ্ছে করছে প্রদীপের। পাতাগুলো উল্টাচ্ছে সে, ছুঁয়ে যাচ্ছে অবনী সেনের কথাগুলো। আমি পারি না হতে স্বাধীন, ভোকাট্টা ঘুড়িটার মতন। আমি পরাধীন গোলাপি রংটার মতো। আমার জঠরে আগুন জ্বলে শোষণের পুরনো নিয়মে, আত্মমৈথুনের ঘৃণ্য শহরে। অবনী যেন বলছে অবিকল সেই গলায়, বুকের ওপর এক ছটাক সমাজ ছত্রাকের মতো, রক্তের বীজ দরজার ওপারে। নীল হতে হতে প্রান্তিক, সেতু নির্মাণে আলো নেই। পথ ভুলে আধারে আমার গল্প, দুজোড়া চোখ স্পষ্ট হোক না এবার শেষ পরিচয়। না না,
পারছে না আর প্রদীপ পড়তে। রক্ত, কান্না, আগুন, ভয়, হিংসার শব্দগুলো মাথার মধ্যে জড়তা বয়ে আনছে। সঙ্গে অবনীর সেই বিষাদ স্বরের শব্দে ওর কবিতাগুলো গম গম করছে। অবনীর লেখা কবিতাগুলো সাহিত্য গুণ নিয়ে আলোচনা করার প্রাথমিক জ্ঞানও তার নেই বলেই সে মনে করে, কিন্তু নেশার মতো ঘিরে ধরেছে ওর লেখা লাইনগুলো। অবনীর অপূর্ণ ইচ্ছেগুলো চেপে বসেছে প্রদীপের মাথায়। কিছু করা যায় কি ওর এই লেখাগুলো নিয়ে? এমনিতেই নতুন কোম্পানি জয়েন করতে বেশ কিছুদিন সময় এখনো বাকি। দেখা যাক না কিছু একটা করা যায় নাকি শিমুলতলা গ্রামের সেই ছোটবেলার বন্ধু যে বড় হয়ে কবি হতে চাইতো তার জন্য। সারা দিন খোঁজ করে মিডিয়ায় চাকরি করা এক বন্ধুর কাছে বেশ কিছু পাবলিকেশনের নাম, ফোন নম্বর পেল এবং পেতেই কাজ শুরু করলো। বেরিয়ে পড়ল। স্বপ্নদ্বীপ প্রকাশনা গিয়ে জানতে পারল কবিতার বই এখন তারা প্রকাশ করে না। তাদের মাধ্যমেই জানতে পারল যে বাংলার কবিতা প্রকাশনায় সবচেয়ে বড় সংস্থা ইলশে গুঁড়ি প্রকাশনা। প্রদীপ সেখানে পৌঁছে তাদের কর্ণধার মলয়বাবুর সাথে কথা বলে সেই ডায়েরি তুলে দিল প্রদীপ ওনার হাতে। মলয়বাবু বললেন, এখনো সময় একটু কম, পরে দেখে রাখবো। আশ্বাস দিয়ে বললেন উনি অবশ্যই সদর্থক চেষ্টা করবেন। দুদিন পর ইলশে গুঁড়ি প্রকাশনার মলয় সরকারের ফোন এলো প্রদীপের কাছে। তিনি বললেন, আপনি যদি ফ্রি থাকেন যত দ্রুত সম্ভব আমাদের অফিসে একটু দেখা করবেন প্লিজ। ফোনে বলা সম্ভব নয়, প্লিজ আসুন। প্রদীপ খুব এক্সাইটেড হয়ে পড়ল। মনে আশা জাগল, হয়তো এবার অবনীর স্বপ্ন সার্থক হতে চলল। অফিসে পৌঁছাতেই মলয়বাবু বসতে বলে 2 কাপ চা অর্ডার করলেন এবং প্রশ্ন করলেন, আপনি এই অবনী সেনকে শেষবার কবে দেখেছেন? এই তো সেদিন, গত সপ্তাহে, যেদিন ও আমাকে তার এই ডায়েরিটা বা পাণ্ডুলিপিটা দিয়েছিল। তারপর বা তার আগে এনার সাথে কোনো আলাপ হয়েছে আপনার? প্রদীপ এবার একটু বিরক্ত হলো, বলল, না, সেই ছোটবেলায় লাস্ট দেখা হয়েছিল ক্লাস 4-এ, প্রায় 30 বছর আগে, আর এই সেদিন। কিন্তু আপনি এইসব ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এত তাড়াতাড়ি ডাকলেন কি? মলয়বাবু কিছু না বলে সেই ডায়েরিটা হাতে তুলে দিল প্রদীপের। এবার বলল, কবিতাগুলো একটু পড়ুন। প্রদীপ ডায়েরির পাতা উল্টালো। এ কিভাবে সম্ভব? এ কি দেখছে সে? কবিতাগুলো গেল কোথায়? সব সব পাতা খালি কেন? ডায়েরি কি চেঞ্জ হয়ে গেল নাকি? সে বিস্মিত। না, ডায়েরি তো চেঞ্জ হয়নি। ডায়েরি জমা দেওয়ার আগে সে প্রত্যেক পাতায় নিজের সই ও ফোন নম্বর লিখে রেখেছিল। সেগুলো যথাস্থানে একই আছে। কপালে ঘাম জমছে তার। সে দিশেহারা। মলয়বাবু বললেন, বিস্মিত হবেন না, একটু দাঁড়ান। তিনি একই রকম আরো 3খানা ডায়েরি দেখালেন এবং সেগুলোও হুবহু একই। ভিতরে কিছু নেই, সম্পূর্ণ সাদা কাগজ, এবং ডায়েরির ভেতরে কারো কারো নাম আর ফোন নম্বর লেখা। একটাই বিশ্বজিৎ ব্যানার্জি, একটাই প্রদীপ বর্মন, একটাই অরুণ মণ্ডল। এই তো আরো বিস্ময় জাগানো ব্যাপার। এ সবই তো প্রদীপের শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীদের নাম। গলা শুকিয়ে আসছে প্রদীপের। ভয়ার্ত আবেগের সকল উপাদানগুলো জড়িয়ে ধরতে চাইছে তাকে। সে এখন নিস্তব্ধ। মলয়বাবুর দিকে ভাবলেশহীনভাবে তাকালো। মলয়বাবু স্মিত হেসে বলল, হ্যাঁ, এই রহস্যের উদ্ঘাটন হয়েছে প্রদীপবাবু।
আপনাকে খুলে বলি। মলয়বাবু সামান্য একটু সময় নিয়ে শুরু করলেন। এই অবনী সেন লোকটা ওনার কবিতা প্রকাশের জন্য বাংলা সকল প্রকাশনা সংস্থা চষে বেড়াতো। কেউ কোনোদিন এনার কবিতা প্রকাশ করার আগ্রহ দেখায়নি, কিন্তু লিটল ম্যাগাজিনে লিখতেন বটে, তবে সেটা ছদ্মনামে। জেদ করেছিলেন যতদিন না বাংলার কোনো বড় প্রকাশনা এনার কবিতা ছাপবে ততদিন নিজের নামে অন্য কোথাও কবিতা কিছু লিখবেন না। আমাদের এখানে এসে সব থেকে বেশিবার উনি প্রত্যাখ্যান হয়েছেন। 5 বছর আগে উনি শেষবার এসেছিলেন, বইমেলার প্রাক মুহূর্তে, এবং ওনাকে তাচ্ছিল্য করা হয়েছিল তখনকার আমাদের দায়িত্বরত কর্মীর মাধ্যমে। তারপর আর কোনোদিন আসেননি। কিন্তু ওনার ডায়েরি প্রতি বছরই 9 ডিসেম্বর আমাদের অফিসে জমা হয়, এবং যাদের মাধ্যমে এসে জমা হয় সবার একটাই কমন কানেকশন, শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়। আর আমি জানতে পেরেছি 5 বছর আগে 9 ডিসেম্বর গভীর রাতে বাস থেকে নামার পথে এক পথ দুর্ঘটনায় উনি প্রাণ হারিয়েছিলেন। প্রদীপ বাকরুদ্ধ। তার শরীরে রক্ত চলাচল স্থির হয়ে গেছে। সে অসহায় এখন। এই অঙ্ক মেলানো ঘটনার পরিপন্থী সেও একজন। ছোটবেলায় একজন সহপাঠীর ইচ্ছেকে তাচ্ছিল্য করার ভবিতব্য এহেন পর্যায়ে পৌঁছাবে ধারণার বাইরে ছিল তার। প্রদীপ মলয়বাবুর কাছে শৈশবের বাকি সহপাঠীদের ফোন নম্বর নিয়ে এলো, যারা এই একই অভিজ্ঞতার শিকার হয়েছে। যদি কোনো প্রায়শ্চিত্ত এর প্রক্রিয়া সম্ভব হয়, আলোচনা করা যাবে।